এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। নমস্কার, 221B হ্যারিসন রোড থেকে বলছি। আমি সুমিতেন্দ্র, আর আমার সাথে রয়েছে প্রত্যয়। প্রথমেই শুভ দোলযাত্রার প্রীতি ও শুভেচ্ছা সকলকে জানিয়ে আজকের পর্বটা শুরু করছি। আজকে আপনারা শুনবেন লেখক সায়ন রুদ্রর কলমে একটা গ্রাম বাংলার ভূতের গল্প, শিবতলা শ্মশানের পাগলি। আজকের গল্পে রয়েছে এক গ্রাম্য শ্মশানের পরিবেশ, এক পাগলির কথা, আর রয়েছে এক অদ্ভুত অপার্থিব অভিজ্ঞতা। বেশি বললে পুরোটা রিভিল হয়ে যাবে, তাহলে আর দেরি না করে গল্পটা শুরু করছি। আড্ডাটা একেবারে পরে হবে। গভীর রাত, চারিদিক নিস্তব্ধ অন্ধকার। হঠাৎ করে সেই অন্ধকারের মধ্যে শোনা গেল এক বৃদ্ধার কণ্ঠস্বর। মাটির ঘড়া থেকে কি সব গুঁড়ো নিয়ে আকাশের দিকে ছুঁড়ে দিল সেই মহিলা, যেন অদৃশ্য কোনো পাখির উদ্দেশ্যে কোনো দানা ছড়িয়ে দিচ্ছেন তিনি। পরনে নোংরা বেশভূষা, অপরিচ্ছন্ন সাদা কাপড়ের জায়গায় জায়গায় ছেঁড়া, মাথার চুল রুক্ষ, মুখে অজস্র বলিরেখা। তাদের আড়ালে ঘোলাটে চোখ দুটো প্রায় কোটরে বসে গেছে। মহিলা সেই গুঁড়ো আকাশের দিকে ছুঁড়ে 2-3 বার ডাকার পরে এক অদ্ভুত রকমের হাসির শব্দ শোনা গেল, যেন একসাথে অনেক মানুষ খিনখিনে মিহি গলায় হাসতে শুরু করেছে। মানুষ নাকি অন্য কেউ। রাতের নিস্তব্ধতা বিদীর্ণ করে সেই অদ্ভুত অট্টহাসির অন্ধকার শ্মশানে এক ভয়ানক আবহের সৃষ্টি করছে। কিন্তু বৃদ্ধার মধ্যে কোনো বিশেষ উদ্বেগ নেই, সে নির্বিকার। এই কাণ্ড যেন রোজকার ব্যাপার। তিনি যে গুঁড়ো পদার্থ আকাশের দিকে ছুঁড়ে দিচ্ছে, সেটা মাটিতে পড়ছে না, শূন্য থেকেই কারা যেন সেটা নিয়ে যাচ্ছে আর খাদ্যরূপে গ্রহণ করছে। সব খা, তোরা সব ভালো করে খা। পরের দিন সকালবেলা মিনিট খানেক স্টেশনে দাঁড়িয়ে আবার শব্দ করে গেদের দিকে চলে গেল ট্রেনটা। শিয়ালদহ গেদে লাইনে এই ছোট স্টেশনটার নাম পাঁচবেড়িয়া। ট্রেনটা যখন স্টেশনে এসে থামল, তখন ট্রেন থেকে হাতে গোনা কয়েকজনের সাথে নামল সুজয়। সে বেলেঘাটা থেকে আজ এসেছে এখানে। উদ্দেশ্য তার বন্ধু মহিমের অনুরোধে 2-1 দিনের জন্য বেড়াতে আসা। স্কটিশ চার্চে পড়ার সময় একই সাথে একই মেসে থাকত। সেই সময় তারা হরিহর আত্মা। তবে যা হয়, পড়াশোনা শেষ করে দুজনের রাস্তা পৃথক হয়ে গেছে। বহুকাল তাদের দুজনের মধ্যে কোনো দেখা সাক্ষাৎ নেই। সুজয় কলকাতাতেই ভালো চাকরি পেয়ে গিয়েছিল, আর মহিম ফিরে এসেছিল তাদের গ্রামে তার বাবার ব্যবসা সামলানোর জন্য। তারপর থেকে ওই ফোনেই যা সামান্য কথা, হচ্ছে না করে শেষে এত বছর পর সুজয় এলো এখানে, তার বন্ধু মহিমের গ্রামে। হাই সুজয়, হাই, কেমন আছিস? দেব, তো সুটকেসটা আমায় দে তো। আরে থাক থাক, জোর করে সুজয়ের হাত থেকে ব্রিফকেসটা নিয়ে নিল মহিম। তা চা খাবি নাকি? এখানকার হরিদার চা খুব ভালো। তা চা হলে তো মন্দ হয় না, বলল সুজয়। ট্রেনটা অনেকক্ষণ লেট করেছে।
সত্যি কথা বলতে বেশ খিদেও পেয়েছে ওর। হরি কাকা, এই দেখো আমার বন্ধু এসছে। তোমার হাতের জবরদস্ত 2 কাপ চা করো তো। টিকিট কাউন্টারের একদম গায়ে লাগানো একটা দোকানের সামনে বেঞ্চিটায় বসে কথাটা বলল মহিম। দোকানটা খুবই ছোট, টিনের ছাউনি, বেড়ার ঘর। ঘুপচি দোকান বলতে যা বোঝায়। একজন রোগাটে ভদ্রলোক দোকানের ভেতরে চা তৈরি করছেন। পরনে সস্তার একটা হাফ হাতা আর প্যান্ট, দেখে বেশ বয়স্কই বলে মনে হয়। তা কাকা, তোমার শরীর এখন কেমন আছে? তো শুনলাম তোমার শরীর নাকি খুব খারাপ ছিল। তা দোকান কি তাই জন্যই বন্ধ ছিল নাকি? এখন কমে গিয়েছে, তবে পুরোটা সেরে ওঠেনি। রাত হলেই কি জানি জ্বর চলে আসছে খালি। সারা রাত জ্বরের ঘরে ঘুমোতেই পাচ্ছি না, আবার একটা বুকের ব্যথা তার ওপর। তা একটা ভালো ডাক্তার দেখাও কাকা, বয়স তো হয়েছে, এসব ফেলে রেখো না। হ্যাঁ, এবার একটু কষ্ট করে দেখিয়ে নেব। ওই স্বাস্থ্যসঙ্গীর কার্ডটা করানোই আছে। কথা বলতে বলতে 2 কাপ চা বাড়িয়ে ধরল লোকটা। চায়ে একটু চুমুক দিয়েই সুজয় বুঝল চাটা সত্যিই ভালো, একেবারে খাঁটি দুধের। আচ্ছা, এইসব কার্ডের চিকিৎসা হয়? হ্যাঁ হ্যাঁ, এই হবে নি কেন, কোনো পয়সা লাগে না। ও, আমি তো ভাবতাম ওসব ভাওতা। শহরের দিকে থাকো, মোটা মাইনের চাকরি করো, এইসব আর কি করে টের পাবে বলো? এই হরি কাকা লোকটার কথা ভেবে সুজয়ের মনে মনে একটু খারাপই লাগলো। এখনো কত মানুষ রয়েছে যাদের নিজেদের চিকিৎসা করার জন্য সরকারের উপর নির্ভর করতে হয়। আসলাম কাকা, চাটা সত্যিই খুব ভালো ছিল। চায়ের দামটা মিটিয়ে স্টেশন থেকে বেরিয়ে এলো ওরা। আচ্ছা, এই হরি কাকার বাড়ি কোথায়? তোদের পাড়াতেই? আরে না না, ওর বাড়ি ওপরে, অনেকটা ভেতর দিকে। যাকে নে, ওঠ এবার। মহিমের মোটর বাইকে উঠে পড়ল সুজয়। মহিম গাড়িতে স্টার্ট দিল। নে তোর চেক আর মেট। দাবার চালটা দিয়ে মহিমকে কথাটা বলল সুজয়। মহিম হেরে গিয়ে একটু ভ্যাবাচাকা খেয়ে বোকার মতো হাসল। আসলে অনেকদিন খেলা টেলা হয়নি তো তাই। চুকা। এখন বিকেল বেলা। মহিমের বাড়িতে সুজয়ের খুব খাতির। তার অবশ্য একটা কারণও আছে। দুপুরে ভাত, শুক্তো, টমেটো দিয়ে মুসুর ডাল, বেগুন ভাজা, পোনা মাছের ঝাল, মুরগির মাংস, চাটনি আর শেষ পাতে মিষ্টি দই একেবারে চেটে বুটে খেয়েছিল সুজয়। মহিমের মায়ের হাতের রান্না খুবই ভালো। আসলে মায়ের হাতের রান্না তো এখন আর তার কপালে জোটে না। খাওয়ার পরে মহিমের ঘরে মহিম আর সুজয় দুজনেই একসাথে দাবা খেলতে বসেছে। কলেজের মেসে মহিম আর সুজয় মিলে একসাথে দাবা খেলত, যদিও বেশিরভাগ সময় সুজয় জিতত। আজ তাই অনেক দিন পর সেই সুযোগ পেয়ে 2 বন্ধুতে একসাথে দাবা খেলতে বসে গিয়েছিল। আর এবারও মহিমই পরাজিত হয়েছে, যদিও এতে মহিমের কোনো দুঃখ নেই। এতদিন পর 2 বন্ধুতে একসাথে খেলতে বসে মহিমের মনে পড়ে গেল কলেজের সেই স্মৃতির কথা। আর সেই সুন্দর দিনগুলোর কথা মনে পড়াতে মহিম আর সুজয়ের দুজনের মনই ভালো হয়ে গেল। আর খেলো না, চ এবার তোদের এখানটা একটু ঘুরে আসি। হ্যাঁ চল, দাঁড়া জামাটা গলিয়ে নি। ওরা ঘুরতে বেরোলো। পাকা রাস্তা, ল্যাম্পপোস্ট, পাকা বাড়ি সবকিছু থাকলেও ছোট ছোট একতলা বাড়ি, খোলা ড্রেন, মাঝে মাঝে জঙ্গলে ভরা খালি জায়গা, রাস্তার পাশে কচু বন আর ঘাসের ঢেউ, এসবের মাঝে এক একটা গ্রামের ছোঁয়া থেকে গেছে কোথায় যেন। তবে কোলাহল কম, বেশ নিরিবিলি নির্জন, যানবাহনের চলাচল নেই। বেশ শান্ত এই পরিবেশ দেখে ভালোই লাগলো সুজয়ের। মহিমকে বলল, তোদের এই জায়গাটা খুব ভালো লাগছে আমার, বেশ শান্তশিষ্ট, নিরিবিলি।
ভাবছি আবার অফিস থেকে ছুটি পেলে ঘুরে যাব, বুঝলি তো। আরে সে কি কথা, একবার কেন? আরে যতবার খুশি ততবার আসতে পারিস, আমি তো আছি। আসবি বন্ধুর বাড়িতে বেড়াতে, তাতে আবার কিন্তু কিন্তু করার কি আছে? আসবি যখন খুশি। বিভ্রান্তের মতো হাঁটতে হাঁটতে অনেকটাই জনবসতির বাইরে বেরিয়ে এসেছিল ওরা। কথা বলতে বলতে হঠাৎ করে এক জায়গায় দাঁড়িয়ে সুজয় বলল, আরে ওটা কি? ওটা শ্মশান নাকি? হ্যাঁ, ওটা এখানকারই শ্মশান, শিবতলা শ্মশান। চল একটু শ্মশানের ভেতর থেকে ঘুরে আসি। শ্মশানে? কিন্তু এখন শ্মশানে কি করতে যাবি? মানে ওখানে কি দেখার আছে? আরে চল না একবার। মহিম একটু কিন্তু কিন্তু করছে, তাই দেখে একটু ঘোষ মেজাজের সুরেই কথাটা বলল সুজয়। শুনেছি শ্মশানের চেয়ে শান্ত নির্জন জায়গা নাকি আর হয় না। আরে এখন তো বিকেলবেলা, রাত্রিবেলাও নয়। ভূত টুতের ব্যাপারও তো এখানে নেই নিশ্চয়ই। আরে না না, ভূতের জন্য বলছি না। গেলে আবার বাড়িতে গিয়ে হাত পা ধুতেও হবে। উফ, যত বাড়াবাড়ি! এই গ্রামের দিকে এত বাড়াবাড়ি নয়, হ্যাঁ বাড়াবাড়ি নয়, এটাকে বলে সূচি। যাকগে, ঠিক আছে, চল শ্মশানের ভেতরে যাই। শ্মশানের ভেতরে ঢুকল সুজয় আর মহিম। শ্মশানটা বেশ বড়ই। ঢোকার মুখেই একটা ছোট্ট মা কালীর মন্দির। শ্মশান বন্ধুদের জন্য শেড দেওয়া বাঁধানো চাতাল। দূরে চাইয়ের বড় বড় 2-3টে ঢিবি দেখে বোঝা যায় ইলেকট্রিক চুল্লির ব্যবস্থা এখনো হয়ে ওঠেনি। কাঠ দিয়েই এখানে পোড়ানো হয়। দুজনে মিলে চুপচাপ বসলো এই চাতালে। এখানে এসেই মনটা কেমন যেন সুজয়ের শান্ত হয়ে গেল। সে উঠে নিজের মনে এদিক ওদিক ঘুরতে লাগলো। একটাও লোক নেই। সারি দিয়ে থাকা গাছগুলোতে ঘরে ফেরা পাখির কিচিরমিচির। শ্মশানে ঘুরতে ঘুরতে বড় বড় ছাইয়ের ঢিবিগুলো পেরিয়ে মহিমের চোখের আড়াল হয়ে গেল সুজয়। বড় গাছে ঘেরা নদীর ঘাট। শীতল স্নিগ্ধ বাতাস বয়ে যাচ্ছে। ঘাটের কাছে কয়েকটা ভাঙা ইটের সিঁড়ির ওপর বসে চোখ বুজল সুজয়। হঠাৎ করে একটা বৃদ্ধার গলার আওয়াজ শুনতে পেয়ে বেশ চমকেই উঠল সুজয়। আজকের রাতটা সাবধানে থাকিস। আজকের রাতটা যে ভয়ানক রাত রে। ভারী অথচ খ্যানখ্যানে গলা। হঠাৎ করে এরকম কথা শুনে বিস্মিত হয়ে সুজয় পেছনে তাকিয়ে দেখল একজন অতি বৃদ্ধা মহিলা দাঁড়িয়ে আছেন তার দিকে তাকিয়ে। হাতে লাঠি, পিঠে কুঁচ। তার মুখে মুচকি মুচকি একটা বড়ই অদ্ভুত ধরনের সেই হাসি, যেন মনে হচ্ছে তাকে ব্যঙ্গ করেই সেই হাসি হাসছেন তিনি। মহিলাকে দেখেই মোটেই মনে শ্রদ্ধার উদ্ভব হয় না। ওনার বেশভূষা অত্যন্ত অপরিচ্ছন্ন আর মোটের ওপর কেমন একটা ভাঙাচোরা ভাব, কিন্তু মুখের ওপর অজস্র বলিরেখার ভাঁজে ভাঁজে কি যেন একটা রহস্য খেলা করছে। সাবধানে থাকিস তুই। আজকে রাতে এক ভয়ানক বিপদ আসতে চলেছে তোর জীবনে। কেমন? বিপদ মানে? এসব কি বলছেন আপনি? বেশ অবাক হয়ে প্রশ্নটা করল সুজয়। ভাবল কি ব্যাপার, এই বৃদ্ধা কি তাকে চেনে নাকি? কিন্তু সে তো এই মহিলাকে চেনে না, তাকে কখনো দেখেওনি পর্যন্ত। হ্যাঁ, যা তো এখান থেকে, যা বলছি। ধমকে উঠল সুজয়। বৃদ্ধার ফোকলা দাঁত, মুখে রহস্য মাখানো হাসি নিয়ে সরে গেল সেখান থেকে। সুজয় নদীর পাড় থেকে ফিরে এসে মহিমকে ব্যাপারটা বলল। স্বাভাবিকভাবেই বেশ অপ্রস্তুত হয়ে সে পড়েছে। মহিম হাসতে হাসতে উত্তর দিল, ওটা কেউ নয়, ওটা হলো পাগলি, শিবতলার পাগলি। এই শ্মশানেই একটা ছোট্ট কুটিরে থাকে। তবে লোকে ওকে চটায় না, আর ও কাউকে কিছু বলে না। কেউ বিশেষ পাত্তা টাত্তা দেয় না ওকে, জানিস। মাঝে মাঝে হাটে বাজারে ভিক্ষা করে বেড়ায়।
তো তাতেও ওর একটা পেট কোনো মতে চলে যায়। আমি দেখেছি জানিস তো, একা একাই সারাদিন বকবক করে। একটা পান বাটার সাজি আছে, ওটা দিয়ে মাঝে মাঝে কী সব বাটে বসে বসে। তো যারা মরা পড়াতে আসে তারাও দেখেছে। পাগলি বলে ওসব দেখে শুনে কেউ বিশেষ তোয়াক্কা করে না। কিন্তু আমাকে যে কথাগুলো... আরে তুই ওসব ছাড়তো এবার, নেহাতি বাজে কথা। পাগল মাথায় ছিট কি বলেছে তার কি কোনো খেয়াল আছে নাকি? বা হয়তো দেখ তোকে নতুন পেয়েছে তাই ধরেছে। বাদ দে ওসব, চলো বাড়ি যাই এবার। যত সব উল্টোপাল্টা চিন্তা শুধু তোর মাথাতেই ঘোরে, এই জন্য এখানে আসতে বারণ করেছিলাম। ব্যাপারটা মহিম খুব সহজেই হেসে উড়িয়ে দিল বটে, কিন্তু সুজয়ের মন থেকে খটকা গেল না। আরও কিছু কি বলতেন তিনি, দুম করে অমন তাড়িয়ে না দিলেই হতো। হয়তো আরও কিছু বলতে চাইছিলেন তিনি সুজয়কে। না না, মহিমের কথাটাই ঠিক, অহেতুক বেশি চিন্তা করে ফেলছে সে। গোটা ব্যাপারটার কথা ভেবে নিজেরই মনে হাসি পেল সুজয়ের। আরে কুণাল যে কোথায়? এই বাড়ি ফিরছি, আজ তো শনিবার। হাঁটতে হাঁটতে একসময় মহিমের কথা শুনে সুজয় থমকে দাঁড়ালো। রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছিল একটা ছেলে। সাইকেল থেকে না নেমে কথাটা বলল ছেলেটা। হ্যাঁ, তা খবর কি ভাই? কতদিন পরে দেখা বলতো। হ্যাঁ, ওই রোজ সকালে বেরিয়ে যাই, ট্রেন ধরি আর ফিরি সেই রাতের বেলা। ওই স্টেশনের হরি কাকার খবরটা শুনেছিস তো? হরি কাকা? কই না তো, কি হয়েছে? সে কি, তুই জানিস না? হরি কাকা তো মারা গিয়েছে। দোকানেই হঠাৎ করেই বুকে ব্যথা উঠেই একেবারে শেষ। ট্রেন থেকে নেমে আসার সময় খবরটা পেলাম। কি বলছিস রে? সকালবেলায় তো দেখলাম একদম ঠিক ছিল তখন। মহিমের সাথে সাথে সুজয়েরও এই ব্যাপারটা শুনে খারাপ লাগলো। সকালবেলা সেও চা খেয়েছিল ওই লোকটার দোকানে। তখনই তাদের সামনে দিয়ে বেশ কয়েকজন একটা শবদেহ নিয়ে হরিধ্বনি দিতে দিতে চলে গেল। ওই যে হরি কাকাকে নিয়ে যাচ্ছে। উফ, সত্যি রে, একটা মানুষের নিঃশ্বাসকে কোনো বিশ্বাস নেই। আচ্ছা তাহলে আমি চললাম রে। হ্যাঁ, আর তোর সাথে এটা? ও হচ্ছে সুজয়, আমার বন্ধু, শহর থেকে এসেছে। নমস্কার নমস্কার। তখন বেশ রাত। ওরা খেয়ে দিয়ে শুয়ে পড়েছে অনেকক্ষণ। হঠাৎ করেই বুকে ব্যথা শুরু হলো সুজয়ের। এরকম বুকে ব্যথা তার মাঝে মাঝেই হয়। ওষুধ সবসময় সঙ্গে থাকে। বিছানা ছেড়ে উঠে ব্যাগ থেকে ওষুধটা বার করে জলের জগটা নিয়ে ওষুধটা খেয়ে নিল সুজয়। অঘোর নিদ্রায় নিদ্রিত মহিমকে ডেকে আর বিব্রত করার প্রয়োজন বোধ করল না। দেওয়াল ঘড়িটায় এখন বাজে 12:15। আজ আসলে জার্নি করে এসেছে, ঘোরাঘুরি করে শরীর ছেড়ে দিয়েছে। খাওয়া দাওয়ার পরই চোখ প্রায় বুঝে আসছিল। আবার শুয়ে ড্যাব ড্যাব করে সিলিংয়ের দিকে চেয়ে থাকতে থাকতে হঠাৎ করেই তার মনে পড়ল শ্মশানের সেই বুড়ির কথাটা। আজকের রাতটা ভয়ানক রাত। আজকে রাতে তার ঘোর বিপদ। যত সব। আচ্ছা, এই কথার আদৌ কি কোনো তাৎপর্য আছে? কোনো সাবধানবাণী দিতে চেয়েছিল তাকে? একবার সেই বুড়ির কাছে গেলে কেমন হয়? আর এত রাতে সে কি সব ভাবছে? এখন শ্মশানে যাবে কোন পাগল মহিলা তাকে কি বলল সেটা জানার জন্য? সত্যি অদ্ভুত চিন্তা ভাবনা আসেও বটে তার মনে। এইসব উদ্ভট ভাবনা না ভেবে বরং তার ঘুমানোর চেষ্টা করা উচিত। কিন্তু তার চোখে ঘুম কিছুতেই আসলো না, বরং সেই ভাবনাটা মাথার মধ্যে আরো ঘুরপাক খেতে লাগলো। এখন শ্মশানে যাওয়াটা তার কি খুব দরকার? কি বিপদ ঘটতে চলেছে তার জীবনে? কিন্তু মহিম
বা তার বাড়ির কাউকে কিছু না জানিয়ে এভাবে বাইরে বেরোনোটা কি ঠিক হবে? তার বারবার মনে হচ্ছে কেউ যেন অনেক দূর থেকে ডাকছে তার নাম ধরে। সুজয়, এই সুজয়, সুজয়, আয় বাবা, আয় তুই। একজন বৃদ্ধার কণ্ঠস্বর যেন গরম শীষের মতো কেউ তার কানে ঢেলে দিচ্ছে। তবে এখানে তাকে চেনেই বা কে? শুধুমাত্র মহিম, তার বাড়ির লোক, আর কুণাল। এছাড়া খুব অস্পষ্টভাবে সুজয় সেই ডাকটা শুনতে পাচ্ছে। আয় আয়, আমার কাছে আয়, আয় তুই আয়, চলে আয়, চলে আয়, চলে আয়। না, আর স্থির হয়ে শুয়ে থাকতে না পেরে বিছানায় উঠে বসল সুজয়। তাকে যেতেই হবে শ্মশানে। বেশি দূর তো নয়, খুব বেশি হলে 1 ঘন্টার মধ্যেই সে আবার ফিরে আসবে। কেউ কিচ্ছুই জানতে পারবে না। রাত গভীর, অন্ধকার অচেনা পথ ধরে চীনে যেতে বেশ অসুবিধা হচ্ছে সুজয়ের। শ্মশান খুব দূরে না হলেও সে এই জায়গায় একেবারে নতুন। তাও রাস্তায় 2-1টা আলো আছে এই যা, কিন্তু শ্মশানটা একেবারে নির্জন। এসেছিস বাবা, আয়, তোরই অপেক্ষা যে করছিলাম আমি। সুজয় সেই বুড়ির কুটিরের ভেতর ঢুকতেই অন্ধকারের মধ্যে থেকে ভেসে এলো কথাটা। মহিমের বাড়ির খিড়কির দরজা খুলে বেরিয়ে এতটা পথ হেঁটে শ্মশানের ভেতর ঢুকে সুজয় বৃদ্ধার এই ঝুপড়ি কুটিরে নিজে নিজে এসেছে বটে, কিন্তু এই পুরো সময়টা সে যেন নিজের মধ্যে ছিল না। কেউ যেন তাকে কোনো জাদু বলের বশবর্তী করে নিয়ে এসেছে এই শ্মশান প্রাঙ্গণে। এই কথাটা শুনে তার নিজের চিন্তাধারা আবার যেন ফিরে পেল। নইলে সে এই শ্মশানে এলেও ঠিক কোন জায়গাটায় যে এই কুঠিরটা আছে সেটা তো সে জানতো না। কোনো অদৃশ্য মন্ত্র বলে তাকে ঠিকঠাকভাবে নিয়ে এসেছে এখানে। আমার জন্য অপেক্ষা করছেন এখানে? অবাক বিস্ময়ে কথাটা বলল সুজয়। কি ঘটছে তার সঙ্গে, আর কি বা ঘটতে চলেছে ভবিষ্যতে, কিছুই সে বুঝতে পারছে না। এই বুড়ি কি আসলে কোনো জাদুকর? পাগলির বেশে থাকা কি কোনো অলৌকিক শক্তির অধিকারিণী, নাকি কোনো ভয়ানক তন্ত্র সাধিকা? কে এই বুড়ি? কি তার আসল রহস্য? শ্মশানে এখন এই গভীর রাতে তার কাছে আসাটা একদমই তার উচিত হয়নি। হয়তো তার এই 5 বেরিয়াতে আসাটাই ঠিক হয়নি। একটু বস দেখি, আমি একটু বেটে নিই। বিনা বাক্য ব্যয় সুজয় বসে পড়ল। এমন অপরিচ্ছন্ন জায়গায় সে জীবনেও কোনোদিন নিজের ইচ্ছায় বসেছে বলে তার তো মনে পড়ে না। কিন্তু কেমন যেন মনে হচ্ছে এই বুড়ির ইচ্ছে ছাড়া কোনো মতেই সে এখান থেকে বেরোতে পারবে না। এই বুড়ির মধ্যে কিছু শক্তি তো নিশ্চয়ই আছে। তার পঞ্চ ইন্দ্রিয় বলছে এখন তার শরীর বা মনের জোর খাটিয়ে এই বুড়ির ইচ্ছার বিরুদ্ধে কিছু করাটা হয়তো তার উচিত হবে না, বরং তাতে হিতে বিপরীত হতে পারে। এই বুড়ি আসলে তাকে কি বলতে চায়, আর কেনই বা তাকে ডেকে এনেছে এখানে? আচ্ছা, আপনি আমাকে সকালে কি যেন বলছিলেন? মানে আমার কোনো বিপদ আসতে চলেছে, এই রাত ভয়ানক রাত, এইসবের মানে কি? বুড়ি তার দিকে তাকিয়ে ফোকলা দাঁতে একটু হাসল। বুড়ি এখন ঘরের মেঝেতে বসে পানের বাটায় কি যেন থেতো করছে। কি যে থেতো করছে সেটা বোঝা যাচ্ছে না। আহা, বলবো, তোকে সব বলবো বাচ্চা। অনেকটা ছোট্ট শিশুকে ভোলানোর মতো করে
কথাটা সে সুজয়কে বলল। তোকে বলবো বলেই তো এখানে ডেকে এনেছি রে। চল এখন তুই আমার সাথে, চল চল। কথাটা বলতে বলতে বুড়ি উঠে দাঁড়ালো। ততক্ষণে বুড়ির সেই পানের সাজি থেকে একটা ছোট মাটির ঘড়ায় সেই গুঁড়ো ঢেলে নিয়েছে। যাব? কোথায় যাব? এই প্রশ্নটা করলেও নিজের অজান্তেই সে উঠে দাঁড়ালো, যেন নিজের অনিচ্ছা সত্ত্বেও বুড়ির ইশারাতেই সে সেখানে উঠে দাঁড়িয়েছে। আরে চল না, দেখবি বেশ মজার একটা জিনিস দেখাবো তোকে। কথাটা বলেই সেই কুটির থেকে বেরিয়ে গেল বুড়ি। সুজয়ও চলল তার পেছন পেছন। কুটির থেকে বেরিয়ে অন্ধকারের মধ্যেই ওই শ্মশানের একটা চাঁইয়ের ঢিবির ওপর উঠে এসে দাঁড়ালো সেই বুড়ি। তার পেছন পেছন চলতে চলতে সুজয়ও দাঁড়িয়ে পড়ল। চারিদিকে বড় বড় কালো গাছপালায় ভর্তি। আয় 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 তোরা সব আয়, এসে খেয়ে যা। আচমকা সেই ঘড়া থেকে এক মুঠো গুঁড়ো নিয়ে আকাশের দিকে ছিটিয়ে কথাটা বলল সেই বুড়ি। আর সেই মুহূর্তে সুজয়ের চারপাশের পৃথিবীটা যেন বদলে গেল এক পলকে। এই অন্ধকার শ্মশানেই মহাশূন্য থেকে নেমে এলো এক অন্য জগতের আরও কালো অন্ধকার, যেন কালো কালিগুলোকেও আকাশে ছড়িয়ে দিয়েছে। আকাশ ভরা মেঘেরা সেই কালি শুষে নিয়ে নেমে এসেছে মাটির খুব কাছে, যেন হাতছানি দিলেই ধরা যাবে মহাশূন্য। আর সেই ছায়ালোকের পথ ধরে এই শ্মশান ভূমিতে নেমে আসছে শত সহস্র কঙ্কাল। তারা সেই বুড়ির আর সুজয়ের চারিদিকে হাওয়ায় ভেসে বেড়াচ্ছে। তাদের হাড়ের ঠক ঠক আর বিচ্ছিরি রকম হাসির শব্দ ছাড়া আর কোনো শব্দ যেন এ পৃথিবীতে নেই, কোনোদিন ছিলও না। এরই মাঝে বুড়ির ছেটানো সেই গুঁড়ো পদার্থগুলো তারা বাজ পাখির মতো ছো মেরে লুফে নিচ্ছে। কেউ মুখ দিয়ে, আবার কেউ সাদা রঙের হাতগুলো দিয়ে ছিনিয়ে নিয়ে সেই খাবারগুলো মুখ ফাঁক করে ঢোকাচ্ছে সেই নিরেট নরকঙ্কালগুলো। সেই বুড়ির কাছ থেকে খাবার পেয়ে তাদের মনে অবাধ উল্লাস। বুড়ি পাগলি খিলখিলিয়ে হাসতে হাসতে বারবার সেই গুঁড়োগুলো যত ছড়িয়ে দিচ্ছে, ততই যেন হিংস্র হয়ে উঠছে সেই প্রেতজনির বাহিনী। হিংস্র জানোয়ারের মতো এর ওর থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে তাদের ভোগ। এই ভয়ঙ্কর দৃশ্য যেন আর চোখের সামনে দাঁড়িয়ে দেখতে পারছে না সুজয়। সত্যি এই দৃশ্য দাঁড়িয়ে দেখা কোনো রক্ত মাংসের মানুষের পক্ষেই দেখা সম্ভব নয়। বন্ধ করো খুড়িমা, বন্ধ করো এসব। হঠাৎ করে পেছন থেকে একটা পুরুষালী গলার আওয়াজ শুনতে পেল সুজয়। বুড়িও শুনতে পেয়েছে। তারা দুজনেই পিছনে ঘুরে তাকালো। সেই গলার আওয়াজ শুনে হঠাৎ করেই সেই নরকঙ্কালদের হাসির শব্দ থেমে গেল। সুজয় পেছনে তাকিয়ে দেখল একজন মাঝবয়সী ভদ্রলোক। দেখে কেমন চেনা চেনা লাগলো সুজয়ের, যেন তাকে আগে কোথাও দেখেছে সে। ওকে ছেড়ে দাও খুড়িমা, কেন ওকে এভাবে ভয় দেখাচ্ছ তুমি? বেশ জোরের সাথেই কথাটা বলে বুড়ির একদম সামনে চলে এলো সেই ভদ্রলোক। কে বললি ছেড়ে দেব? তা তোরে তো রাখিনি, ছাড়বো কি করে রে? বেশ ব্যঙ্গের সুরেই কথাটা বলল বুড়ি। সুজয় ততক্ষণে সেই ভদ্রলোককে চিনতে পেরেছে। এই তো সেই হরি কাকা, স্টেশনে যার দোকান থেকে কাল সকালবেলাতেই সে চা খেয়েছিল। কিন্তু সেই হরি কাকা তো মারা গিয়েছে। মহিমের সেই বন্ধু কুণাল তো সেই কথাই বলেছিল। তবে কি
হরি কাকা মারা যায়নি? তাদের সামনে দিয়েই আজ দুপুরে তাকে শ্মশানে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু হঠাৎই কি দেখছে সুজয়? লোকটার চেহারাটা ধীরে ধীরে এভাবে বদলে যাচ্ছে কেন? শরীরের থেকে মাংসপেশিগুলো যেন ছাইয়ের মতো গুঁড়ো গুঁড়ো হয়ে হাওয়ায় মিশে যাচ্ছে। তার ওই চেহারাটা বদলাতে বদলাতে ধীরে ধীরে একটা নিরেট নরকঙ্কালে পরিণত হচ্ছে। কিন্তু এই দেখে পাগলির কোনো হেলদোল নেই। সে আগের মতোই মুখ ছামটা দিয়ে বলল, এই, কি বললি তুই? ওকে আমি ছেড়ে দেব? তা ও যেতে চাইলে যাক না চলে। কথাটা বলে হঠাৎ ফোকলা দাঁতে হেসে উঠল সেই পাগলি। তার সেই হাসিটা সুজয়ের কাছে কেমন অসহ্য রকমের মনে হলো। তার সাথে লোকটার সদ্য পরিণত নরকঙ্কালও হঠাৎ করে ভয়ানক রকমের হেসে উঠল। আবার শোনা গেল সেই নরকঙ্কালগুলোর উল্লাসিত হাসির শব্দ। এতক্ষণ তারা নিঃশব্দে হাওয়ায় ভেসে বেড়াচ্ছিল, এইবার সেই শব্দ আরো তীব্র, আরো ভয়ানক। হরি কাকার কঙ্কালটা তার চোখের সামনে ভেসে উঠে যোগ দিল সেই প্রেতের দলে। সুজয়ের অসহ্য লাগছে। সেই নরকঙ্কালের হাসির শব্দ তার কানে শেলের মতো বিঁধছে। না, আমি থাকবো না এখানে। আমি চলে যাব, বাড়ি যাব আমি। দু কানে হাত দিয়ে তীব্র চিৎকার করে উঠল সুজয়। যাবি? তা যা না যেতে চাইলে। আমি তো আর তোকে ধরিয়ে রাখিনি রে। তবে একটুখানি দাঁড়িয়ে যা। ওই দেখ, শ্মশানে একটা মরা ঢুকেছে, ওটা একটু দেখে যা। সেই বুড়ি কথাটা ঠিকই বলেছে। শ্মশানে ঢোকার মুখটায় কয়েকজনের কলরব শোনা গেল। হরি হরিবল, হরি হরিবল, হরি হরিবল। যা যা যা, চলে যা তোরা, যা যা যা। অমনি চারিদিকের পরিবেশ যেন একেবারে স্বাভাবিক হয়ে গেল। নিমেষের মধ্যে তার চিরপরিচিত পৃথিবীতে ফিরে এলো সুজয়। সেই চেনা অন্ধকার, সেই স্নিগ্ধ বাতাস, মাথার উপর অন্ধকার গাছপালার ছাউনি। বুড়ি ধীরে ধীরে এগিয়ে গেল আগত ভিড়ের দিকে। তার পেছনে পেছনে সুজয়। বেশ কয়েকজনকে দেখা যাচ্ছে। এই যে মহিম আর মহিমের বাবা। আশ্চর্য ব্যাপার তো, তাদের চেনা জানা এমন কে মারা গেছে যার জন্য তাদেরকে আসতে হয়েছে এখানে? কই, কিছুক্ষণ আগে সে যখন বেরোলো তাদের বাড়ি থেকে, তখনও তো সকলে ঘুমে আচ্ছন্ন। তবে তারা নিশ্চয় জেনে ফেলেছে যে সুজয় এখন তাদের বাড়িতে নেই। কাউকে না বলেই সে একা অজানা জায়গায় বেরিয়ে পড়েছে। এখনই গিয়ে সব কথা বিশদে বলবে সে মহিমকে, ফাঁস করে দেবে এই বুড়ির কীর্তিকলাপ। না, এখন নয়, এখন একটু দূরেই দাঁড়িয়ে থাকা যাক। মরা পোড়ানোর কাজটা মিটে যাক, তারপরেই না হয় যাওয়া যাবে। পূবের আকাশে তখন হালকা আলোর রেখা ফুটে উঠেছে ধীরে ধীরে। ওইদিকে মরা পোড়াতে আসা লোকেরা তখন নিজেদের সাথে কথা বলছে। আরে শ্মশানের ডোম যে কোথায় গেল? দেখো গে, নিশ্চয় কোথায় মদ গিলে পড়ে আছে। যা মাতাল ছেলেও। এখন মরা পোড়ানোর কাজটা কে করবে? কাঠকুটো জোগাড় করে আমাদেরই করতে হবে হয়তো। আরে দেখো না গিয়ে, ওকে কোথাও পাও কিনা। মহিম একজন যুবকের সাথে শ্মশানের ওদিকটায় ডোমকে খুঁজতে গেল। কে যে মারা গেছে তা কিছুই বুঝতে পারছে না সুজয়। কি অবস্থা বলো তো অসিত? হ্যাঁ, ছেলেটা আজকে সকালবেলায় এসেছিল মহিমদের বাড়িতে বেড়াতে, আর রাতের বেলাতেই কিনা এই অবস্থা। দূরে দাঁড়ানো দুজন মধ্যবয়স্ক ভদ্রলোকের কথাবার্তা কানে আসছিল সুজয়।
হ্যাঁ, ছেলেটার বাবা মা দুজনেই মারা গেছে। ওরা যখন কলকাতায় একসাথে পড়াশোনা করত। আপন বলতেও কেউ নেই, তাই আমাদের বাড়িতে যখন এসেছিল তখন এখানেই ওর সৎকারের ব্যবস্থা করা হলো, বললেন মহিমের বাবা। কথাটা শুনে সুজয় দ্বন্দ্বে পড়ে গেল। এনারা কার কথা বলছেন? সুজয়েরও তো বাবা মা দুজনেই মারা গেছে। সে আজ থেকে প্রায় 5-6 বছর আগেকার কথা। একটা মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় দুজনেই প্রাণ হারায় একসাথে। তারা কলকাতাতেই আসছিল সুজয়ের সাথে দেখা করতে। সুজয়ের 3 কুলে কেউ নেই। তবে কি লোকগুলো সুজয়ের কথাই বলছেন? না না, তা কি করে হতে পারে? তারা তো ওই যে মারা গেছে তার কথা বলছে। ওই তো চাদর মুড়ি দিয়ে লাশটা খাটিয়ার ওপর পড়ে আছে। আর সুজয় তো এখানে দিব্যি সুস্থভাবে হেঁটে চলে বেড়াচ্ছে। পেছনে ঘুরে তাকিয়ে ওই বুড়িকে একটা প্রশ্ন করতে গিয়ে সুজয় দেখল সে নেই। কি করবে এখন সে? একটু এগিয়ে দেখবে নাকি? আচ্ছা, তাহলে মৃতদেহের মুখটা একবার যদি দেখা যায়, একটু ওখানে গিয়ে জেনে আসবে নাকি কে মারা গিয়েছে। উৎসাহিত হয়ে লোকগুলোর দিকে এগিয়ে গেল সুজয়। তা বলছি, ছেলেটা মারা গেল কখন? এই তো ডাক্তারবাবু বললেন রাত 11:10 সময়। ওই রাত্রে খেয়ে দিয়ে উঠে শোয়ার কিছুক্ষণ পরেই। কথাটা বললেন মহিমের বাবা। সুজয় কাছে এসে দাঁড়িয়েছে তাদের। কেমন মনে হলো কেউ হয়তো তাকে খেয়াল করছেন না, বা হয়তো তাকে দেখছেনই না। হঠাৎ ঠিক তখনই এক প্রচণ্ড দমকা বাতাস কোথা থেকে যেন ধেয়ে এলো সেখানে। আর তাতে সেই সাদা কাপড়টা মৃতদেহের মুখের থেকে উড়ে গেল। মৃতদেহের মুখ দেখে সুজয় ভয়ে বিস্ময়ে একেবারে হতবাক হয়ে 2 পা পেছনে সরে গেল। এ কি দেখছে সে? এ তো সে! হ্যাঁ, সেই তো শুয়ে আছে মরার খাটের উপরে। না না, এ কিভাবে হতে পারে? সে তো জলজ্যান্ত দাঁড়িয়ে আছে এখানে। তবে সে কিভাবে শুয়ে থাকতে পারে মরার মতো? তবে কি সে মারা গিয়েছে? না না, তা কিছুতেই হতে পারে না, তা যে অসম্ভব। ঠিক তখনই মহিম এসে দাঁড়ালো তাদের সামনে। বাবা, কালিয়াডুমকে পাওয়া গেছে। কাঠের ব্যবস্থাও করতে পেরেছি। অখিল নিয়ে আসছে। মহিম ভাই, আমি এখানে, তাকা। বুক ফাটা চিৎকার করে উঠল সুজয়, কিন্তু তাতেও কারোর কোনো হেলদোল নেই। আয় আমার কাছে, ওখানে আর কোনো কাজ নাই তোর, বুঝলি? পেছন থেকে পাগলির ডাক শুনে ঘুরে তাকালো সুজয়। রাগে মাথা গরম হয়ে গেল তার। এই বুড়িটার জন্যই হয়তো এত কিছু ঘটেছে। কিন্তু সে কোথায়? কই, আশেপাশে তো কাউকে দেখা যাচ্ছে না। ঠিক তখনই সুজয়কে একরকম হতভম্ব করেই বাতাসে ভেসে আসলো একটা নাকি স্বরে গলার আওয়াজ। একজন নয়, অসংখ্য নরকঙ্কালের গলার স্বর। সুজয়ের আর সহ্য হচ্ছে না। সে কানে হাত দিয়ে চিৎকার করে বলে উঠল, মহিম, তুই বাঁচা আমাকে। আমি এদের সাথে যেতে চাই না। আমাকে তোর সাথে নিয়ে যা। তুই আমাকে বাঁচা। আমি যেতে চাই না ওদের কাছে। মহিম, তুই আমাকে বাঁচা। কিন্তু সুজয়ের সেই বুক ফাটা চিৎকার শুধু মহিম কেন, কারোর কানেই পৌঁছল না। কিভাবেই বা পৌঁছাবে? মরা মানুষের কথা কখনো কি মানুষের কানে পৌঁছায়? কোনো ভয় নেই তোমার। আসো, আসো, কোনো ভয় নেই তোমার। আসো, আসো, আমাদের সাথে আসো।
চলে এসো এখানে এসো। শেষ হলো আমাদের আজকের গল্প, লেখক সায়ন রুদ্রর কলমে শিবতলা শ্মশানের পাগলি। গল্পটা কেমন লাগলো কমেন্ট ডাউন বিলো। আর কমেন্ট সেকশনে যাওয়ার আগে আ বিগ শাউট আউট টু দ্য মেম্বার্স অফ তালদিঘি ফ্যান ক্লাব। একদম ফ্র্যাঙ্কলি স্পিকিং, আজকের দিনে দাঁড়িয়ে তোমাদের এই হেল্প, তোমাদের এই সাহায্যটা ইজ পুশিং আস ফরওয়ার্ড। কারণ আমরা আস্তে আস্তে আপস্কেল করছি। একটা সময় ছিল যখন হ্যারিসন রোডে মাসে হার্ডলি 2 থেকে 3টে, কখনো একটা এরকম গল্প হয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে আমরা মাসে প্রায় 10টা কন্টেন্ট রেডি করছি, 10টা গল্প রেডি করছি উইদাউট কম্প্রোমাইজিং অন দ্য কোয়ালিটি আর সিঙ্গেল বিট। তা এই যে 5 টাইমস ওয়ার্কলোডটা বাড়লো, সেইটা আপনারা আমাদের উপর ছেড়ে দিন, আমার আর প্রত্যয়ের ওপর। তবে এর সাথে আরেকটা জিনিসও বেড়েছে, সেটা হচ্ছে প্রোডাকশন কস্ট। কারণ এতগুলো গল্প, তো সেই জায়গায় আপনারা যদি কন্ট্রিবিউট করেন, ইট রিয়েলি হেল্পস আস স্মুদেন আউট দ্য প্রসেস। আরও স্মুথলি আমরা কাজ করতে পারি। একদম ফ্র্যাঙ্কলি বলছি, ঘুরিয়ে পেঁচিয়ে বলার কোনো দরকার নেই, একদম সোজা সাপটা হিসেব। আচ্ছা, তাহলে কমেন্ট সেকশনে চলে যাই। আজকের কমেন্ট সেকশনটা ভারী ইন্টারেস্টিং, কারণ প্রথমেই রয়েছে একটা হরর ইনসিডেন্ট, যেটা পাঠিয়েছে জেনিয়া ড্রামা লাভার 398। হ্যালো সবাই, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের একজন নিয়মিত শ্রোতা। অনেক দিন থেকে আপনাদের গল্প শুনছি এবং মনে হলো যে আমার মার সঙ্গে ঘটে যাওয়া একটা গল্প আপনাদের সঙ্গে শেয়ার করি। যদি মনে হয় গল্পটা ভালো, তাহলে পড়ে শোনাবেন। আমার বয়স যখন 3-4, আমাদের পুরনো বাড়ি থেকে কিছুটা দূরে আমাদের নতুন বাড়ি বানানো শুরু হয়েছে। বলা ভালো, আমাদের বাড়িটা ছিল একেবারে গ্রামের শেষে এবং সেখান থেকে চাষের জমি শুরু হয়েছে। আমি আর মা পুরনো বাড়িতে থাকতাম, আর আমার বাবা থাকতো নতুন বাড়িতে। কারণ নতুন বাড়িতে কিছু কিছু দরকারি জিনিস ছিল, সেগুলো যাতে চুরি না হয়ে যায়, তাই বাবা ওই বাড়িতেই থাকতো। তা একদিন মাঝরাতে মার ঘুম ভাঙে এবং মা দেখে যে আমার পায়ের কাছে একজন দাঁড়িয়ে আছে। মা বুঝতে পারে যে ওটা বাবা। পরে মায়ের মনে পড়ে যে বাড়িতে তো তালা দেওয়া আছে, তাহলে বাবা কিভাবে ঘরে এসেছিল। কিছুক্ষণ পরে সেই ছায়ার মূর্তিটা মায়ের পায়ের কাছে এসে বসে। মা ভয়ে ভয়ে পাশ ফিরে কোনো রকমের দোয়া কালেমা পড়তে শুরু করে। মাথার কাছ থেকে কোনো রকমে মোবাইলটা নিয়ে বাবাকে কল করে। কিছুক্ষণ পরে বাবা আসলে মা গিয়ে তালা খুলে দেয়। আমি কিছু বুঝতে পারিনি, আমি তখন ছোট ছিলাম। সকালে মা এসব কথা বলে। জানি না কেন এমনটা হয়েছিল, তবে ঘটনাটা সত্যি। বিশ্বাস করা না করা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। এরকম অনেক ঘটনা আছে, আপনি যদি চান তাহলে আমি লিখে পাঠাবো। গল্পটা পড়ে শোনালে খুশি হব। ওয়াও, দ্যাট ওয়াজ আ ক্রিপি অ্যান্ড শর্ট ইনসিডেন্ট। খুব সুন্দর লাগলো। থ্যাংক ইউ ফর শেয়ারিং জেনিয়া। আরও ইনসিডেন্টস থাকলে আমাদের সাথে এরকমই সিম্পলি কমেন্ট সেকশনে লিখে ফেলো। আমরা মাঝে মধ্যে পড়বো এরকম যখনই সময় পাই। আপনারাও চাইলে আপনাদের যদি কোনো জানাশোনা থাকে, মানে জাস্ট একটা আড্ডা মারার মতো, এরকম বলছি না যে একদম মানে আপনার সাথেই হয়েছে, আপনি একদম কোর্ট পেপারে লিখে দিচ্ছেন সত্য ঘটনা, নাথিং লাইক দ্যাট। আপনারা যা শুনে থাকেন গল্প করতে করতে যা শোনা হয়, এনিথিং, জাস্ট একটা আড্ডা হচ্ছে। সত্যতা যাচাই করার আমাদের কোনো দায়বদ্ধতা নেই, আপনাদেরও প্রমাণ করার দরকার নেই। জাস্ট একটা আড্ডা হচ্ছে, একটা সুন্দর পরিবেশ, তার মধ্যে সবাই ছোট ছোট করে ভূতের গল্প শেয়ার করছি, দ্যাটস অল। আচ্ছা, মুভিং অন টু আ নেক্সট ওয়ান। আরেকটা ইনসিডেন্ট রয়েছে। এই ইনসিডেন্টটা পাঠিয়েছে মৌসুমী দেব 9469। আমি বাংলাদেশ কুমিল্লা থেকে অদ্রিকা বলছি। আমার মা রাতে ঘুমিয়ে পড়লে আমি মায়ের পাশে ফোন নিয়ে 221B হ্যারিসন রোডের গল্প শুনি। আজ আমার শোনা একটা গল্প বলছি। এই গল্প আমি আমার দিদার কাছে শুনেছি। আমার মামা যখন ছোট ছিল, তখন আমার দাদু, দিদা, মা, মাসি আর মামা যে বাসায় থাকতো, লোকে বলতো সে বাসার নিচে মুক্তিযুদ্ধের সময় কিছু মৃতদেহ নাকি কবর দেওয়া হয়েছিল। তারা নাকি এই বাড়িটাতে ঘুরে বেড়াতো। অনেকে নাকি এখানে থাকাকালীন কিছু কিছু জিনিস দেখেছে। এই বিল্ডিংটার যে মালিক ছিলেন তিনি মুসলমান, তারাও এই বাড়িটাতেই থাকতো। মালিকের স্ত্রী নাকি একদিন সন্ধ্যায় নামাজ পড়ার সময় দেখে তাদের বারান্দায় আগুন। এটা দেখে সে যেই ছুটে যায়, সে গিয়ে দেখে আর কোথাও কিচ্ছু নেই। এই বিল্ডিংয়েই এরকম অনেক অলৌকিক ঘটনা ঘটে। তারপর সেই মালিকরা
নাকি ওই এক হিন্দু ব্যক্তির কাছে এই বাড়িটা বিক্রি করে দেয়, আর ওই হিন্দু ব্যক্তি বাড়িটা কিনে আরেক হিন্দু ভাড়াটিয়াই দেয়। আমরা হিন্দুরা যেরকম করি তারাও সেই বাড়িতে পূজা পাঠ করে। আমার দাদু আর দিদা ওই বাড়িটাতে যাওয়ার পর একদিন আমার দিদা মামাকে ওই বাড়ির ছাদের সিঁড়িতে রেখে গিয়েছিল রান্নাঘরে রান্না করতে। মামা তখন ছোট, কিভাবে যেন সিঁড়ি থেকে পড়ে যায়। আমার দিদা আওয়াজ শুনতে পায়। আমার মাসি সামনের রুমে ছিল, ছুটতে গিয়ে দেখে সারা সিঁড়ি রক্তে ভেজা। তাড়াতাড়ি গায়ে ওড়না দিয়ে চাপা দিয়ে হাসপাতালে নিয়ে যায় তার ভাইকে, মানে আমার মামাকে। এখন অনেক বছর হয়ে গেছে আমার দাদু দিদা ওই বিল্ডিংয়ে থাকে না। আমার দিদার এক চেনা মহিলা এখন ওই বিল্ডিংয়ে থাকে। আর একবার এক পুজোয় দিদা আমায় নিয়ে ওই বাড়িটাতে যায়। পূজা পাঠ চলছিল। আমার আর ওই মহিলার নাতনির একসাথে যাওয়ার কথা ছিল। দিদা ওই মহিলার সাথে আগেই চলে গিয়েছেন। সিঁড়ি দিয়ে ওপরে ওঠার সময় আমার খুব আজব লাগে, যেন মনে হয় সিঁড়ি দিয়ে ওঠার সময় ওই মেয়েটা কেমন যেন করছিল। তাই আমি ওকে আগে পাঠিয়ে দিয়ে নিজে পরে যাই। এটাই ছিল আমার গল্প। আমি এখনও ওই বিল্ডিংটাকে দেখলে ভয় পাই। থ্যাংক ইউ সো মাচ এই ছোট্ট সুইট একটা ইনসিডেন্ট শেয়ার করার জন্য। আরও স্পেসিফিক্স যদি এখানে অ্যাড করতে পারতে তাহলে কিন্তু ন্যারেট করে মজা লাগতো। আপনারাও আপনাদের এরকম ছোটো ছোটো ইনসিডেন্টস পাঠিয়ে দিন। থ্যাংক ইউ সো মাচ ফর শেয়ারিং। এবার চলে যাচ্ছি পরেরটাতে। দেবযানী মণ্ডল 2317 বলছে, তোমাদের গল্প না শুনলে আমার অ্যাসাইনমেন্ট লেখা যেন আর এগোই না। তোমাদের গল্প শুনতে শুনতে কখন যে পাতার পর পাতা অ্যাসাইনমেন্ট শেষ হয়ে যায় বুঝতেই পারি না। লাভ ফ্রম বাগুইহাটি, আরও এগিয়ে যাও তোমরা, ওয়ান্ডারফুল ওয়ার্ক। থ্যাংক ইউ সো মাচ। বাট আমার তো ভয় হচ্ছে যেদিনকে অ্যাসাইনমেন্ট শেষ হয়ে যাবে, একটা টাইমে কলেজ পাস আউট হয়ে যাবে, তারপরে যদি ইনকেস এমন কোনো প্রফেশনে না যাও যেখানে অ্যাসাইনমেন্ট লেখা নেই, তখন কী হবে এটা নিয়ে বেশ টেনশনে পড়ে গেলাম। মুভিং অন টু দ্য নেক্সট কমেন্ট। আকাশ মণ্ডল 7587 বলছে, আমার এইচএস শেষ হওয়ার পর থেকে আমি শুধু আপনাদের গল্পগুলোই শুনে চলেছি। শুনতে শুনতে সব গল্প শেষ হয়ে গেছে। এখন শুধু গল্প আপলোডের অপেক্ষায় থাকি। আর কটা দিন পর আবার নিটের প্রিপারেশন শুরু হবে, কিন্তু আপনাদের গল্প মিস হবে না। থ্যাংক ইউ এমন গল্প দেওয়ার জন্য। থ্যাংক ইউ এত কিছুর মাঝে, এত ইম্পর্টেন্ট প্রিপারেশনের মাঝেও আমাদের গল্পগুলোকে শোনার জন্য, আর এত সুন্দর করে কমেন্ট করে শেয়ার করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। টুয়াইলাইট অরা বলছে, আমি একজন স্টুডেন্ট আর ইউজিসি কন্টেন্ট ক্রিয়েটার। আমি ভিডিও ক্রিয়েট করার টাইমে তোমাদের গল্প শুনি। আমি ছোটোবেলা থেকেই দিদার কাছে গ্রাম বাংলার ভূতের গল্প শুনতাম। দিদা মারা যাওয়ার পর খুব মিস করতাম এরকম গল্প, কিন্তু তোমাদের গল্পগুলো শুনলে দিদার কথা মনে পড়ে যায়, নস্টালজিক ফিল করি। খুব ভালো লাগে তোমাদের গল্প। আশা করি তোমরা এরকম গল্প শোনাতে থাকবে। কন্টিনিউ দ্য গুড ওয়ার্ক। টেক লাভ টু, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর কমেন্টিং। দিস কমেন্ট ইজ ভেরি প্রেশাস টু আস। আমাদের এরকম গল্প তৈরি করার পেছনে অনেক কারণ রয়েছে, তবে তার মধ্যে একটা কারণ খুব পার্সোনাল। নিজের হারিয়ে যাওয়া দিনগুলোকে ধরে রাখার একটা চেষ্টা। হয়তো সেটা মানে বালির বাঁধ হতে পারে, কোনো দিনই ধরে রাখা যায় না। বাট এই গল্পগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় আমার মতোই অনেকেই নিজের ছোটোবেলাটাকে ফিরে পাই। সেই আমরা যখন বড় হয়েছি, আমরা এই জেনজি অ্যালফা যখন বড় হয়েছি, আমরা সব আমাদের ছোটোবেলাটা বেশ অন্যরকম ছিল। মানে আমি যখন ক্লাস 11-এ পড়তাম তখন আমি ফার্স্ট মোবাইল পাই, মানে ক্লাস 10 আইসিসি পাস করার পর ফার্স্ট মোবাইল ফোন পাই। বাট এখন তো থিংস হ্যাভ চেঞ্জড আ লট। আর তখন সারাউন্ডিংসগুলো অন্যরকম ছিল। লোকজনের সাথে অনেক বেশি কথা বলতো। আজকালকার দিনে এগুলো অনেক কমে গেছে। এখন স্ক্রোলিং জেনারেশন চলে পৌঁছে গেছি আমরা। তো স্ক্রোল যখন আমাদের এই লাইফটাকেই শেষ করে দিচ্ছে, তো হোয়াই নট টেক অ্যাডভান্টেজ অফ দ্যাট সোশ্যাল মিডিয়া অ্যান্ড ব্রিং ব্যাক দোজ ওল্ড ডেজ। এটাই আমাদের প্রচেষ্টা। 221B হ্যারিসন রোডের এখন এটাই প্রচেষ্টা। দেবজ্যোতি কয়াল বলছে, হাই দাদা, আমি ডায়মন্ড হারবার থেকে বলছি। আমার নাম দেবজ্যোতি কয়াল। কবে তালদিঘির গল্প আসবে শোনার অপেক্ষায় থাকবো। থ্যাংক ইউ সো মাচ। এই মাসের শেষের দিকে বোধহয় একটা তালদিঘি আসতে চলেছে, বাট অ্যাজ ইউজুয়াল তালদিঘির জন্য আমরাও সবাই ওয়েট করে থাকি। কুশ গেমিং ওয়াইটি বলছে, ট্রেনের অপেক্ষায় আছি সুন্দরবন যাওয়ার জন্য, বাট দাদা এরপর তালদিঘি যেতে চাই, নিয়ে যাবেন তো? অফকোর্স, অ্যাজ স্টেটেড, তালদিঘি এই মাসের শেষে বোধহয় আরেকটা আসবে। আঁখি চক্রবর্তী 6318 বলছে, তোমাদের গল্প বলাটা এত ভালো লাগে, মনে হয় যেন সামনে থেকে দেখছি। অন্ধকার ঘরে বসে একা একা গল্পটা শুনতে এত ভালো লাগছে। আমার ছোটোবেলায় একবার একটা অলৌকিক বা অন্যরকম অভিজ্ঞতা হয়েছিল, মানে অনুভব করেছিলাম। একদিন বলবো,
নিশ্চয়ই, উই আর অল ফর ইট। এই তো আজকে এরকম দুটো ইনসিডেন্ট শেয়ার করেছিলেন। হাউএভার স্মল ইট মে বি, ইটস স্টিল আ পার্ট অফ আর আড্ডা। আমরা তো সবাই এইভাবেই আড্ডা মারি। হাউএভার স্মল ইট মে বি, ডাজ নট ম্যাটার। তোমরা পাঠাও, আমরা পড়ে শোনাবো। দ্যাটস আওয়ার ডিউটি। রনি ধর 4589 বলছে, আমি রনি, বাড়ি জয়নগর, কাজের জন্য কলকাতাতে থাকা হয়। আমি লেদার ব্যাগের কাজ করি। তখনই তোমাদের গল্প শুনি, খুব ভালো লাগে, আর আমি খুব তাড়াতাড়ি তোমাদের মেম্বারশিপ নিচ্ছি। লাভ ইউ 221B অ্যান্ড উই লাভ ইউ টু স্যার। মানে এই মেম্বারশিপটার ব্যাপারে উই ক্যানট এমফাসাইজ এনাফ। আর পারলে আরেকটা জিনিস তো সবাইকে বলাই হয়নি, যে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল দুটো জয়েন করে নিও। তালদিঘির জন্য ডেডিকেটেড একটা আলাদা চ্যানেল আছে, যেখানে খালি তালদিঘির এপিসোডস আপলোড হয়। তো ওই চ্যানেলটাতে ঢুকলেই পর প্রথম থেকে শেষ অবধি তালদিঘি এক জায়গায় পেয়ে যাবে, একদম হাতের কাছে। সো দ্যাট ইজ এ ভেরি কনভিনিয়েন্ট থিং যারা তালদিঘির মানে একদম ফ্যান তাদের জন্য। আর ওভারঅল 221Bর আপডেট সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব টু দ্য 221B হ্যারিসন রোড হোয়াটসঅ্যাপ চ্যানেল। দুটোর লিঙ্কই ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আমরা অনেক কমেন্টসেও রিপ্লাই করার সময় লিঙ্ক দুটো দিয়ে দিই। থ্যাংক ইউ সো মাচ। অঙ্কিতা সিং বলছে, বাহ, মেঘ না চাইতেই জল। আজকে এমন একটা গল্পের অপেক্ষায় ছিলাম। আমি আমার দেশের বাড়ি যাচ্ছি, পুরুলিয়া বাঘমুন্ডি। আমি গেছি, জায়গাটা খুব সুন্দর। বাস জার্নিতে এইরকম ভালো কম্বিনেশন পাওয়া মানে সুখ। দাদা, তোমরা তাড়াতাড়ি ঠিক হয়ে যাও, তারপর প্লিজ তালদিঘি লোকাল ধরতে চাই। যার জন্য আমার শরীরটা একটু খারাপ ছিল, যার জন্য আগের এপিসোডের শেষে আমরা এই আড্ডাটা মারতে পারিনি। ওয়েল, আই এম ব্যাক। শরীরটা এখনও ঠিক হচ্ছে, আই এম রিকভারিং। বাট এনিওয়েজ, গল্পটা না করলে ভালোও লাগে না, একটু রিফ্রেশিং লাগে এরকম সবার সাথে কথা বলে যেতে। জয় 3269 বলছে, ফ্যান্টাস্টিক গল্প, অ্যামেজিং গল্প, জবরদস্ত গল্প। মে গড ব্লেস ইউ অল। থ্যাংক ইউ স্যার, মে গড ব্লেস ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি। 221B হ্যারিসন রোড জিন্দাবাদ, প্রত্যয় জিন্দাবাদ, সুমিতেন্দ্র জিন্দাবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। 6 Rose 9, গুড, ভালো, নামটা ভালো। বলছে, Village Tales of Shivers can be a good name of your channel. I literally started listening when I write assignment. Believe me, it's a creative audio which I can literally feel and see great work. Guys, make Kolkata proud. I'm in this mission too. Thank you so much. Thank you so much, man, for supporting us with your wonderful comment. But the thing is that we can't really change the name of the channel right now, because it will be like changing a profession and changing a name, right? Suppose I work as a banker in a private bank, and then I save some money and try to start a new startup, maybe a cloud kitchen or a restaurant. So I don't need to change my name for that. This channel is our identity. Shumitendra and Protta, we are irrelevant. Whatever exists in your hearts is 221B Harrison Road. But thank you so much for the suggestion. ফেজাল আহমেদ বলছে, লাভ ইউ দাদা, তোমাদের সকলকে আমাদের সুন্দর গল্পগুলো দেওয়ার জন্য। তোমাদের সবগুলো গল্প শুনি বাংলাদেশ, ঢাকা থেকে। তোমরা একটাও কমেন্টস পড়ো না, আমার কমেন্টগুলো দেখো না। সবার কমেন্ট মানে দেখাই হয়ে ওঠে না, মানে খুব টাফ হয় এত তাড়াতাড়ি কাজের মধ্যে কমেন্টসগুলো খুঁজে খুঁজে বার করা। ভেরি সরি, বাট উইল ট্রাই টু। আমরা চেষ্টা করি, দিস ইজ আ ডেমোক্রেসি, সবার টার্ন একটা না একটা টাইমে আসবেই। আচ্ছা, নো ক্রিয়েটিভিটি 6084 বলছে, রাত বাজে 1:44, বাইরে বৃষ্টি, আর 221B হ্যারিসন রোডের গল্প, কানে হেডফোন, ফিলিংস। সত্যি সিরিয়াসলি, সুন্দরবনের গল্পটা যেটা আগের দিন হয়েছে, আমারও খুব ইচ্ছা একটা ঝড়ের রাতে এই গল্পটা নিজে একলা বসে অন্ধকারের মধ্যে শোনার। জাস্ট অসাধারণ লাগবে। মানে দেবশ্রী দি এই গল্পটাতে কাজ করেছে, ফ্যান্টাস্টিক রাইটার শি ইজ। মানে তার হাতে অনেকগুলো গল্প এই চ্যানেলে তোমরা শুনেছো। আর কি বলবো, আলাদা করে কিছু বলার নেই তার ব্যাপারে। সপ্তর্ষি দাস 8468 বলছে, দুর্দান্ত, ওয়ান অফ দ্য বেস্ট অডিও স্টোরি প্রেজেন্টেশনস আই হ্যাভ এভার হার্ড। থ্যাংক ইউ সো মাচ। আরও কিছু গল্প আছে যেগুলো মনে হতে পারে ওয়ান অফ দ্য বেস্ট অডিও স্টোরিজ ইউ হ্যাভ এভার হার্ড। একটু চ্যানেলটা ঘুরলে খুঁজলে পেয়ে যাবে। I.S.Zone8200 বলছে, দাদা আপনাদের গল্পগুলো এতটাই ভালো লাগে যে শুনতে শুনতে আজ প্রায় 5:49 বেজে গেল। অসাধারণ আপনাদের প্রত্যেকটা গল্প। থ্যাংক ইউ সো মাচ। চেষ্টা করছি আমরা মানে আপনাদের যাতে ভালো লাগে, আপনাদের যেরকম ভালো লাগে সেরকম গল্পগুলো করার। আর এই আপনাদের যেরকম ভালো লাগে সেইটা যদি জানানোর একটা প্রসেস আছে, সেই প্রসেসটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা, হ্যারিসন রোডের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা বা তালদিঘির হোয়াটসঅ্যাপ চ্যানেলটা জয়েন করার। সেইখানে আমরা অনেক রকমভাবে তোমাদের থেকে ইনপুটগুলো নিই।
আর এই ইনপুটগুলো আরও সুন্দরভাবে আমাদেরকে হেল্প করে তোমাদের স্পেসিফিক ওয়ান্টস আর ক্রেভিংসের জন্য গল্পগুলোকে টেলার করতে। থ্যাংক ইউ সো মাচ। সোনিয়া আয়ুষ্মান দাস দত্ত আমাদের ওয়ান অফ দ্য লংগেস্ট স্ট্যান্ডিং মেম্বার্স অফ তালদিঘি, এবং তার আগে থেকেও আমাদের ওই ছোট্ট একটা চ্যানেল আছে ভূতপ্রেত, তালদিঘিটা ওখান থেকেই এই চ্যানেলে উঠে এসছে। তো সেখানেও যখন তালদিঘি হতো, সোনিয়াদি তখনকার লিসনার, আমাদের তখন থেকে আমাদের সাথে জুড়ে আছে। সোনিয়াদি বলছে, সরি ভাই, লাস্ট অনেকগুলো কন্টেন্টে কোনো কমেন্ট করতে পারিনি, কিন্তু ডোন্ট ওয়ারি, আই হার্ড অ্যাকচুয়ালি আই গট আ হেড ইনজুরি লাস্ট উইক, ও মা, টেক কেয়ার, নাও আই এম কোয়াইট ওকে। আর মান্থ এন্ড সো অফিস তো করতেই হবে। আর রিয়েলি আজকের কন্টেন্টটা আমি রাত্রে শুনতে পারিনি, ইটস ভেরি স্কেয়ারি। এনিওয়েজ, টেক কেয়ার ব্রো, লটস অফ লাভ, গড ব্লেস। থ্যাংক ইউ সো মাচ দিদি, থ্যাংক ইউ সো মাচ। মানে তুমি আমাদের ওয়ান অফ দ্য ওল্ডেস্ট লিসনার্স, সাপোর্টার্স, আমাদের ওয়ান অফ দ্য মোস্ট আর্লিয়েস্ট ইনভেস্টার্স বলতে পারো। এতদিন ধরে তুমি আমাদের এই মেম্বারশিপটার মধ্যে আছো। তোমার অ্যাড্রেসটা আমরা রিসিভ করেছি, আমরা প্যাকেজগুলো রেডি করছি আমাদের সবথেকে পুরনো মেম্বারদের জন্য এবং আমাদের কাস্ট অ্যান্ড ক্রিউদের জন্য। সেগুলো খুব তাড়াতাড়ি আমরা শিপ করব। সো অনেকক্ষণ আড্ডা হলো, বেশ রাত হয়ে গেছে। আজকে এমনিতেই দোল টোল খেলে সবাই টায়ার্ড আশা করি। এবছরটা আমি খেলতে পারিনি, শরীরটা একটু খারাপ। তো এনিওয়েজ, এখন যাই, এখন একটু বন্ধুদের সাথে বসে আজকে রাতটা গল্প করব। তোমরাও গল্প করো, নিজেদের মতো সময় কাটিও। হ্যাভ আ ভেরি গুড নাইট। দেখা হচ্ছে পরের পর্বে।